শুভ সন্ধ্যা। সোজা সপ্তাহে স্বাগত মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাদি। এই যে এমন একটা সময় আমরা এই অনুষ্ঠান করছি যখন দেশ জুড়ে চর্চায় মহিলা ভোট, মণ্ডল আর কমণ্ডলের লড়াইয়ে যাবতীয় হিসেব নিকেশ ঘেঁটে দিয়েছে মহিলা ভোট সমস্ত জায়গায়। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, লড়কি বহিন যোজনা হোক, মাইয়া সম্মান হোক, মা বোনেদের হাতেই নাকি ভোট বাক্সের চাবিকাঠি। এই পথ যিনি দেখিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি, তবে কি লক্ষ্মীর ভাণ্ডারই ভোটের লক্ষ্মী? লক্ষ্মীর ভাণ্ডারটা আজকের নাম নয়, এটা একটা প্রচলিত শব্দ। গ্রামগঞ্জে প্রত্যেকে এবং শহরেও, বিশেষ করে সাধারণ ঘরের মেয়েরা, বোনেরা, মায়েরা, তারা সবসময় কিছুটা পয়সা সঞ্চিত রাখতেন। যখন সমাজে সংকট হতো, আর্থিক সংকট, বা কেউ অসুস্থ হয়ে পড়তো, বা কোনো প্রবলেম অ্যারাইজ করতো, হাতে পয়সা নেই, তখন কিন্তু তাদের লক্ষ্মীর ভাণ্ডারটা ভেঙেই তারা কিন্তু খরচাটা করতেন। কাজেই এটা ওখান থেকে, ওই থিম থেকে এটা আমার নেয়া। লক্ষ্মীর ভাণ্ডার, আমি গর্বিত যে বাংলায় প্রায় 1,21,00,000 মেয়েরা আজকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, এবং তাদের শুধু আজ নয়, সারা জীবন পাবেন, যতদিন বেঁচে থাকবেন। এবং এটাতে আমাদের প্রায় 50,000 কোটি টাকা খরচা হয়েছে। এর মধ্যে কোনো বাধা নিষেধ নেই যে ফ্রিজ থাকলে পাবে না, টিভি থাকলে পাবে না। অন্যান্যরা যারা আমাদের দেখাদেখি করেছে, ধন্যবাদ। ভালো জিনিস যদি কেউ কপি করে, সেটাকে অলওয়েজ ওয়েলকাম করা উচিত। কিন্তু তাদের সাথে আমাদের তফাৎ একটাই, আমাদের প্রোগ্রামটা হচ্ছে ইউনিভার্সাল, অর্থাৎ কোনো রেস্ট্রিকশন নেই যে 2 চাকার বাইক থাকলে পাবে না, একটা স্মার্টফোন থাকলে পাবে না, অথবা একটা পাকা বাড়ি থাকলে পাবে না, এরকম নয়। আমাদেরটা হচ্ছে সার্বজনীন, সর্বকালীন এবং সর্বমা বোনেদের জন্য। আপনি লক্ষ্মীর ভাণ্ডার করলেন, মধ্যপ্রদেশ হয়ে গেল, ঝাড়খণ্ডে হলো। এই দেখুন না, 4 মাস আগে লোকসভা ভোট হলো মহারাষ্ট্রে, সেখানে কি রেজাল্ট হলো, আর 4 মাস পরে যেই এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প অ্যানাউন্স হলো, অন্য রেজাল্ট হয়ে গেল। ওদের ওখানে অনেক রেস্ট্রিকশন আছে, এবং এখনও যাদের দেওয়া হবে বলা হয়েছিল তাদের মধ্যে অনেকে পায়নি। কিন্তু আমরা 2021-এর ইলেকশনে এটা বলেছিলাম, এবং আমরা আমাদের ম্যানিফেস্টোতেও রেখেছিলাম, এবং আমরা কিন্তু 2021 থেকেই এটা চালু করে দিয়েছি। কথা দিয়ে কথা রাখাটা আমাদের কাজ, এবং তাই কথা দিলে সেটা রাখতে হয়। আমরা চালু করে দিয়েছি, তখন ছিল 60 বছর বয়স পর্যন্ত, এখন সেটা আমরা সারা জীবন, আজীবন করে দিয়েছি। 50-এরও বেশি প্রকল্প রয়েছে আপনার সরকারে। 94টা। আমি বলছি 50-এরও বেশি। তো জন্ম থেকে মৃত্যু সব ক্ষেত্রেই কোনো না কোনো মানে পাশে সরকার দাঁড়াচ্ছে। এই যে একের পর এক ভোটে তৃণমূলের যে বিপুল সাফল্য, এর পেছনে কি জনকল্যাণমূলক প্রকল্পগুলো আছে বলে আপনি মনে করেন? দেখুন, গণতন্ত্রে আমরা একটা কথা মনে করি, জন, যেটা জনগণ মন অধিনায়ক জয় হে। গণতন্ত্রে গণজনকে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে কখনো মনে করতে নেই যে আমি একটা কেউকেটা বা আমি একটা সর্বেসর্বা। আমি আসলে দীর্ঘদিন ধরে পথ চলতে চলতে, হাজার হাজার কিলোমিটার পথ পেরোতে পেরোতে, ধাক্কা খেতে খেতে, মার খেতে খেতে, লড়াই করতে করতে, বিভিন্ন গ্রামের পাশ দিয়ে যেতে যেতে, রাস্তার পাশ দিয়ে যেতে যেতে, শহরের পাশ দিয়ে যেতে যেতে, আমার যখন যেটা চোখে পড়েছে সেটা আমি আমার ডাউন মেমারি লেনে রেখে দিয়েছিলাম, এবং তার মধ্যে যতটুকু সম্ভব, কারণ এখানে তো ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি একটা ব্যাপার থাকে, আমার রাজকোষে যদি অর্থ না থাকে আমি সেটা কি করে করব? রাজকোষটাও তো সামলাতে হবে। তার মধ্যে কেন্দ্রের কাছে আমরা প্রায় 1,71,000 কোটি টাকা পাইনি, আমাদেরই প্রাপ্য টাকা। সব কিছু সামলে আমাকে যখনই কোনো প্রজেক্ট করতে হয় আমায় দেখতে হবে তার ফাইন্যান্সিয়াল অব্লিগেশন কতটা, এবং সেটা আমি জোগাড় করতে পারবো কি না। মায়েরা যখন সংসার চালান, তারা মাসে ঠিক করে নেন, সেই চাকরিই করুক, আর কৃষিজীবী হোক, আর শ্রমজীবী হোক, বা পুজোর সময় দেখুন, সারা বছর যারা প্ল্যান করে, পুজোর জন্য একটা বাজেট রাখতে হয়, উৎসবের জন্য একটা বাজেট রাখতে হয়, বিয়ে বা সামাজিক কাজের জন্য একটা বাজেট রাখতে হয়।
যারা মুসলিম ঈদ করে, ঈদের জন্য একটা বাজেট রাখতে হবে, বড়দিন তাদের জন্য একটা বাজেট রাখতে হয়। সব ধর্মের সমন্বয়ের মধ্যে দিয়ে প্রত্যেকটা কাজ হিসেব করে চলতে হয়। কাজে যতটা পেরেছি সম্ভব মতো, হয়তো আরও কিছু করতে চাইতাম যদি আমার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা এবং আমাদের যেটা প্রাপ্য সেটা সবটা পেতাম। কিন্তু হয়তো এর মধ্যেও কিছু কিছু রয়ে গেছে যা হয়তো ইচ্ছে থাকলেও পূরণ হয়নি। কারণ আমি এমন কিছু করি না, অনেকে ভোটের আগে কিছু বলেন কিন্তু কথা রাখেন না, আমি সে দলে পড়ি না। আমি একটা সাধারণ মানুষ, আমার চিন্তাধারা আমি যেন চিরকাল সাধারণ থাকতে পারি এবং মানুষকে যদি কোনো কথা দিই, কথা রাখাটা আমার কাজ। আর আমি মনে করি কথা রাখাটাই হচ্ছে মানুষের জীবনের ক্রেডিবিলিটি। আর কথা দিয়ে কথা না রেখে সেটা উল্টো পাল্টা করাটাকে আমি মনে করি একটা বিরাট অপরাধ। তাই যতটুকু পেরেছি করেছি, এর জন্য আমার কৃতিত্ব নয়, কৃতিত্বটা জনগণের। এই তো কয়েকদিন আগে ফাইন্যান্স কমিশন এসেছিল আমাদের পশ্চিমবঙ্গে। আমি যতদূর শুনেছি তারা আপনার প্রেজেন্টেশন বা আপনার কথা বলা বা আপনার নলেজ দেখে প্রচণ্ড খুশি, আমাদের সাংবাদিকরা যা জানিয়েছেন। এই ফাইন্যান্স কমিশনের কাছে তো আপনি তো রাজ্যের যে বরাদ্দ সেটা আরও বেশি করার কথা বলেছেন। দেখুন আমি কি বলেছি ফাইন্যান্স কমিশনকে, ইট ইজ কনফিডেন্সিয়াল মিটিং। আপনি মনে করেন বাড়ানো উচিত? না, আমি বলছি, আপনি যখন আমাকে বলতে অ্যালাউ করেছেন, ইউ হ্যাভ টু অ্যালাউ মি টু কমপ্লিট মাই ওয়ার্ড। আমি তাদের যা বলেছি আমি সবটাই বলেছি। তবে হ্যাঁ, আমরা 41% যেটা পাই, এখন তো একটাই ট্যাক্স জিএসটি, আর সেন্ট্রাল গভর্নমেন্ট এখন কথায় কথায় শেষ বসিয়ে দেয়। শেষ বসালে সেই টাকাটা তো আমরা পাই না, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্যকে দেয় না, পুরোটা নিয়ে নেয়। এবং যখন স্কিম করে সেন্ট্রাল স্পন্সর স্কিম, নামটাও তারা দেয়, রংটাও তারা দিয়ে দেয়, কিন্তু স্টেট আদৌ সেটা পারবে কি না, কারণ 40% 50% টাকা আমাদের দিতে হয়, সেটা একটু স্টেটকে কনসাল্ট করা উচিত। আবার কি করে কখনো কখনো, ধরুন কোথাও একটা 200 লোক নিল, নিয়ে বলে 1 বছরের জন্য নিচ্ছি। 1 বছরের জন্য সে একটা চাকরি পেল, মাসে 10,000 টাকা পেল। এবার 1 বছর পরে চাকরিটা চলে গেল, তখন বার্ডেনটা তো আমার উপর আসবে, তার কারণ আমি তো কারো চাকরি খাওয়ার জন্য এখানে নেই। ফলে আমাদের সেটা ব্যাপারে যদি আলোচনা করে নেয় সেন্ট্রাল স্পন্সার্ড স্কিমের ব্যাপারে, যেহেতু আমাদের টাকা, আমাদের পার্টিসিপেশন, আমাদের পারফরমেন্স আমাদের স্টেটে শ্যুট করবে কি না। অনেক সময় এমন একটা নাম দিয়ে দিল, ধরুন ভাষায় নানা রকম ডিফারেন্সেস আছে। বাংলা ভাষায় ওয়ার্ডের যেটা মানে হয়, হিন্দি ভাষায় অন্যরকম মানে হয়, সংস্কৃত ভাষায় অন্যরকম মানে হয়, তামিলনাড়ু তামিল ভাষায় অন্যরকম মানে হয়, কেরালা ভাষায় অন্যরকম মানে হয়। সুতরাং স্টেট ল্যাঙ্গুয়েজকে অলওয়েজ প্রায়োরিটি দিয়ে, যেটা মানুষ বুঝতে পারবে, সাধারণ মানুষ। শুধু আর্টিকুলেট হলেই হবে না বা আর্টিফিশিয়াল হলে হবে না, যে ল্যাঙ্গুয়েজটা মানুষের কাছে পৌঁছবে সেই রকম স্কিমের নাম দিলে তবে মানুষ সেটা বুঝতে পারে। জোর করে তো গিলিয়ে দেওয়ার ব্যাপার নয়, জোর করে যা পারলাম গিলিয়ে দিলাম। এগুলো হচ্ছে উভয় পক্ষকে ফেডারেল স্ট্রাকচারে মেনে চলতে হয়। তাই আমরা যেটা বলেছি, কি বলেছি আমি এখনও বলবো না, ডিটেলস আলোচনা হয়েছে, প্রায় 3 ঘন্টা ডিটেলস আলোচনা করেছি সব ব্যাপার নিয়ে। আমি অফকোর্স জিএসটি থেকে যে টাকাটা তুলে নিয়ে যাওয়া হয় এবং ট্রেজারিতে যে টাকাটা আসে ফেডারেল স্ট্রাকচারে সব রাজ্যের ক্ষেত্রেই, ওটা 41% করে দিয়েছে এখন, আর ম্যাক্সিমামটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে যায়, অথচ তাদের কাজ কিছুই নেই, সবটাই করে রাজ্য সরকার। তাই আমরা ওটাকে 50%-এ নিয়ে যেতে বলেছি। দিদি, এই যে অনেকে বলেন, ইকোনমিক্সদের মধ্যে দুটো মত আছে, আপনি চালু করলেন সবাই ফলো করতে শুরু করলো। ইকোনমিক্সটা দুটো মত আছে। একদল ইকোনমিস্ট বলেন যে প্রান্তিক মানুষের যাতে টাকা পৌঁছে দেওয়া দরকার, যাতে সেই টাকা বাজারে রোল হয় এবং সেই টাকা খরচা করছে সেটা অর্থনীতিকে সমৃদ্ধ করে। আবার একদল অর্থনীতি বলেন এইটা ডোল পলিটিক্স, এতে রাজকোষের উপর অহেতুক চাপ তৈরি হয়। একজন অভিজ্ঞ রাজনীতি হিসেবে আপনি কি মনে করেন? আমি অভিজ্ঞ নই, আমি সাধারণভাবে পথ চলতে গিয়ে যেটুকু বুঝেছি, মানুষের হাতে পয়সা থাকা দরকার। পয়সাটা আপনি যত রোল করবেন তত আপনার পয়সাটা রোল হবে। পয়সাটাকে আপনি যদি রোল না করে বাক্সবন্দি করে রেখে দেন তাহলে এই অর্থনীতি উন্নতি হতে পারে না। মডার্ন সায়েন্সে বলছে, মডার্ন ইকোনমিস্টরা বলছেন, ইভেন অমাত্যদা থেকে শুরু করে যারা আজকে নোবেল প্রাইজ পাচ্ছেন ইকোনমিতে,
হ্যাঁ, সবাই বলছে যে মানুষের হাতে পয়সাটা থাকলে মানুষ নিজের মতো খরচা করতে পারে এবং তাতে অর্থনীতিটা চাঙ্গা হয়। কিন্তু শুধুমাত্র ডিমনিটাইজেশন করলাম, টাকাটাও ফেরত নিতে পারলাম না, আর দেশের অর্থনীতিতে ধস নামলো, আমি এটার পক্ষে নই। পয়সা মানুষকে যত দেবেন তত পয়সাটা মানুষ খরচা করবে এবং তার কাজে লাগবে। এই কাজে লাগাটাই আপনার ইকোনমিটাকে রোল করবে। আপনি একটা দোকান করে রাখলেন, সাপোজ দোকানে যদি বিক্রি বাটা না হয়, দোকানে যদি মেটেরিয়ালস না থাকে, দোকানে যদি খরিদ্দার না আসে, তো আপনার দোকানটা চলবে কি করে? অটোমেটিক্যালি লক আউট হয়ে যাবে, লকডাউন করে দেবেন, সবচেয়ে ইজি ওয়ে। কাজে সের পথে তো যাওয়ার দরকার নেই। আমি যদি একটা দোকান খুলি, দোকানে আমার জিনিস রাখতে হবে, বিক্রিও করতে হবে, খরিদ্দারকে সম্মানও জানাতে হবে, ঠিকমতো জিনিসটা সে যাতে পায়, তার কেনবার সুযোগ পায়, সেই ব্যবস্থাটাও করতে হবে। এটা হচ্ছে সাধারণ মানুষের অর্থনীতি। একই সঙ্গে আপনি বলছেন আপনার সত্যি আপনি ব্যালেন্স করতে হচ্ছে, আপনাকে অর্থ সংস্থান করতে হচ্ছে, জোগাড় করতে হচ্ছে, এতগুলো সামাজিক প্রকল্প আপনাকে চালিয়ে যেতে হচ্ছে। এরপর আপনি অ্যানাউন্স করেছেন যে 11 লক্ষ মানুষকে আপনি আবাস যোজনার টাকা দেবেন, বাড়ি তৈরি। 11 না 12 লক্ষ। 12 লক্ষ, 1 লক্ষ কম হয়ে গেছে, যাই হোক 12 লক্ষ। তো 12 লক্ষ মানুষকে যে টাকা দেবেন, সেন্ট্রাল গভর্নমেন্ট তো টাকা দিচ্ছে না, কোত্থেকে জোগাড় করবেন? এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সংসারে বিশেষ করে মায়েরা যখন সংসার চালায়, তখন যদি ঘরে কিছু নাও থাকে, একটা এক্সট্রা অতিথি এসে যায়, তাহলে বাড়ির গার্জেন মা বা বউরা ঠিক করে, মেয়েরা, যে আমি কি করে তাকে খাওয়াবো। সে হয়তো কোনোদিন একটু মাংস খায়, একদিন মাংস কমিয়ে দিয়ে সে জায়গায় তোপসে মাছ খেলো, তোপসে মাছের আবার দাম বেশি, মৌরালা মাছ খেলো বা পুঁটি মাছ খেলো। সুতরাং এটা হচ্ছে আপনাকে ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি আপনার টেলিভিশনে মার্কেটিং করলেন, আমি দেখলাম, তো মার্কেটিংটা ইট ইজ অলসো এ ম্যানেজমেন্ট সিস্টেম। মেকানিজমটা আপনাকে জানাতে হবে কী করে কন্ট্রোল করবেন। ধার বাকি করি না, কিন্তু ধার শোধ করতে জীবন চলে যাচ্ছে। যে লিগাসি ফেস করছি, আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, আমার লেফট বন্ধুদের ফেলে যাওয়া যে 2 লক্ষ কোটি টাকা আমার কাছে ঋণ মাথায় নিয়ে এসেছিলাম, মনে রাখবেন যে কোনো ধারের ক্ষেত্রে হচ্ছে, যতক্ষণ আপনি ধারটা পুরো শোধ না করছেন, আপনার কিন্তু ইন্টারেস্টটা বাড়তেই থাকে, কিন্তু পুরোটা শোধ করবার ক্ষমতা আমাদের একবারে নেই। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা 6 লক্ষ কোটি টাকার ওপর ধার শোধ করেছি এই অবস্থাতেও, এগুলো করেও, এবং এবছরেও 76,000 কোটি টাকা আমায় ঋণ বাবদ দিতে হচ্ছে। তো কী করব? ধারও শোধ করছি, লিগাসিও ফেস করছি, গালাগালিও খাচ্ছি, কী আর করা যাবে? সবটাই ভাগ্য। ভাগ্য, আমি এটাকে দুর্ভাগ্য বলি না, ভাগ্য। আপনাকে সব কিছু ফেস করতে হবে। আমরা কেউ ফেসলেস নই, আর আমরা কেউ বেসলেস নই। আমরা ফেস করবার জন্যই আমরা ফেসের সামনে দাঁড় করাই। ভাগ্য তো ভালোই আপনাদের। দেখুন, গালাগালিও কোথা থেকে ভালো হলো? ছটা বাই ইলেকশনে দাপুটে জিতলেন, কোথাও কেউ দাঁত ফোটাতে পারলো না। আপনি ভাগ্য খারাপ কেন বলছেন? ভাগ্য তো ভালোই। না, আমি তো দুর্ভাগ্যের কথা বলিনি, আমি তো ভাগ্যের কথা বলেছি। একদমই তাই। আমি ভাগ্য এই কারণে বলছি, আপনি যদি মনে করেন মানুষ আপনাকে পথ দেখাবে, সব পথ দেখানোর সৌভাগ্যের পথটাই মানুষ তৈরি করে দেয়। আজকে কাজ করতে করতে জীবনে একটা অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, আমি গর্বের সাথে বলতে পারি, আমি 7 বার সাংসদ হয়েছি, আমি 2 বার রেল মিনিস্টার হয়েছি, আমি প্রায় 8টা থেকে 10টা বাজেট পার্লামেন্টে পেশ করেছি, আমি কোল মাইন্স মিনিস্টারও ছিলাম, উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টারও ছিলাম, ইউথ স্পোর্টস মিনিস্টারও ছিলাম। 7 বার এমপি হয়েছি, 3 বার এমএলএ হয়েছি, 13 বছর ধরে বাংলায় সরকার চলছে। সুতরাং কাজ করতে করতে, হোঁচট খেতে খেতে অনেকটা অভিজ্ঞতাকে শিখিয়েছে। অভিজ্ঞতা ছাড়া জীবনে আপনি কিছুই করতে পারবেন না। আর অভিজ্ঞতা শুধুমাত্র বই পড়ে হয় না, আর শুধু ভালো স্টুডেন্ট হলে হয় না। ভালো স্টুডেন্টদের কোয়ালিটি হচ্ছে, স্পেশালিটি হচ্ছে, এখন সবটাই টেকনিক্যালিটি, স্পেশালিটির উপর নির্ভর করে। কিন্তু আপনাকে যদি সব সাবজেক্ট জানতে হয়, তাহলে আপনাকে সব পরিবারকে জানতে হবে, সব কমিউনিটিকে জানতে হবে, সর্বসমাজকে জানতে হবে, এবং জগৎটাকে জানতে হবে। তার মানে আপনি বলছেন যে
একজন দক্ষ রাজনীতিক, দক্ষ প্রশাসক এবং দক্ষতার সাথে সব কিছু চালাতে গেলে আপনি আমায় দক্ষ বলছেন, সবাই তো আমাকে অদক্ষ বলছে। না না, সে কে বলছে আমি জানি না। আপনি 200-র ওপরে সিট পেয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছেন, এই সামনের বছর আবার নির্বাচন, যা বিরোধী যা অবস্থা দেখছি তাতে এবারও হয়তো আপনারাই আসবেন, কিন্তু হয়তো না, মানুষের প্রতি আমার ভরসা, আস্থা, বিশ্বাস আছে এবং আমরাই আসবো, এটা আমি বিশ্বাস করি। সবাই হাততালি দিচ্ছে, সব সব বল তো সৌরভ গাঙ্গুলি আছে, আজ উড়িয়ে দিচ্ছেন এরমভাবে। যাই একটা সৌরভ তো বোল্ড আউট করবে। না, একটা প্রশ্ন আমি সত্যি করব যে দেখুন, আগস্ট মাসে একটা আন্দোলন হলো আর্জিকর, তারপরে 6টা বিধানসভার ভোট হলো, উপনির্বাচন হলো। আপনার কি একবারও কখনো ভয় লাগেনি যে এই একটা আন্দোলন হলো, এতগুলো লোক রাস্তায় নামলো, নাগরিক সমাজের একটা তৈরি হলো, কোথাও তো ভোটে কোনো এফেক্ট পড়লো না? আপনার কি একবারও কোথাও মনে হয়নি? আমি বললাম আমার পুরোটাই বিশ্বাস এবং আস্থা এবং ভরসা মানুষের উপরে। আমি বিশ্বাস করি মানুষ আমাদের কাজগুলোকে গ্রহণ করেছেন এবং তাই মানুষ আমাদের এই আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া, জোহার, যেটাই বলে, সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান বাংলা। বাংলা কসমোপলিটান জায়গা। বাংলা, আমরা গর্ব করি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যে কবিগুরু 2টো দেশের জাতীয় সঙ্গীত লিখেছিলেন। কেউ কেউ বলেন আবার 3টে, যদি শ্রীলঙ্কাটাকেও ধরে নিই আমরা। এবং দেশে যখন নবজাগরণ হয়, ধরুন সতীদাহ প্রথা আজকে সারা ভারতবর্ষে রদ হয়েছে, কিন্তু প্রথম কোথায় হয়েছিল? বাংলায়। বাংলার প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে পাশ হয়েছিল, রাজা রামমোহন রায় করেছিলেন। তখন তো অনেকে তাকে গালাগালি দিয়েছিলেন, কিন্তু পরে আমি জানি রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন, এটা অল ইন্ডিয়া ল হিসেবে পাশ হয়। সুতরাং সামাজিক সংস্কার, আর যখন দেশের স্বাধীনতা আন্দোলন বা নবজাগরণ হয়েছে, তখন কিন্তু পার্টিকুলার কোনো কাস্ট, কোনো কমিউনিটি, কোনো ক্রিড নয়, সমাজের প্রতিটা অংশের মানুষ তাতে অংশগ্রহণ করেছিলেন। আর মহাত্মা গান্ধীজি গুজরাটে জন্মগ্রহণ করলেও সবচেয়ে জীবনের ম্যাক্সিমাম টাইমটা দিয়েছেন এই বাংলায়, এবং সেই জন্য বেলেঘাটায় গান্ধী ভবনটাকে আমরা সুন্দর করে দিয়েছি। এবং বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখছেন বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান, তখন আবার নজরুল ইসলাম লিখছেন, কি লিখছেন? দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পাড়াবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। অথবা লিখছেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, 80 অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। অথবা তিনি কিন্তু লিখেছিলেন, এটা নজরুলের হাত দিয়ে, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ। এটাকেই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যত মত তত পথ। এটাকেই স্বামী বিবেকানন্দজি বললেন, আমাদের হিন্দু ধর্মটা হচ্ছে ইউনিভার্সাল, আমরা পরস্পরকে ভালোবাসি। তিনি শিকাগোয় গিয়ে যে বক্তৃতাটা করেছিলেন, সেই বক্তৃতার মূল অংশ ছিল যে আমরা স্ট্রং বিকজ আমরা ইউনাইটেড, এবং আমাদের ধর্মটা হচ্ছে ইউনিভার্সাল, সার্বজনীন। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আন্দোলন করেছিলেন, মনে রাখবেন নেতাজি সুভাষচন্দ্র বসুরও ডান হাত ছিলেন শাহনাজ খান। এগুলো সব আমাদের ইতিহাস, কিন্তু ইতিহাসটাকে মনে রাখতে হবে। একদম, আপনি ঠিক বলছেন, ইতিহাসকে অবশ্যই মনে রাখতে হবে। কিন্তু আমার একটা প্রশ্ন, সত্যি আপনি মানে হয়তো এড়িয়ে যাচ্ছেন, এই যে ধরুন আমরা প্রত্যেকেই বলেছি, আপনি নিজেও বলেছেন অত্যন্ত ঘৃণ্য অপরাধ হয়েছে আরজি করে, কিন্তু যে মুভমেন্টটা হয়েছিল, এটা কি আপনি কি রাজনৈতিক মুভমেন্ট বলে মনে করেন? পলিটিক্যাল মুভমেন্ট? অবশ্যই প্রথমের দিকে মানুষ বুঝতে পারেননি, বাট পরে তো প্রমাণিত হয়ে গেছে যে এটা পলিটিক্যাল। ঠিক আছে, যে কেউ আন্দোলন করতে পারে, পলিটিক্যালও করতে পারে, ইট ইজ দেয়ার অ্যাবসোলুটলি ফ্রিডম অফ দেয়ার এক্সপ্রেশন অর ফ্রিডম অফ দেয়ার ডেমোক্রেটিক পারফরমেন্স, ইভেন রাইট টু ওয়ার্ক, রাইট টু প্রোটেস্ট,
কিন্তু অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ প্ল্যান্টেড গেম। যদিও আমি সবাইকে বলছি না যারা অংশগ্রহণ করেছেন তারা ভুল করেছেন, নিশ্চয়ই তারা ভালো বুঝেছেন বলে করেছেন, এটা আমি তাদের উপর ছেড়ে দিচ্ছি। কিন্তু পরে প্রমাণিত হয়ে গেছে, কারণ প্রথমে অনেক কিছু আমরা বুঝি না। তার কারণ একটা প্রবাদে আছে, দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না। এ প্রফিট ইজ নট অনার্ড ইন ইজ ওন কান্ট্রি। এগুলো আমরা বুঝি, পরে বুঝি। পরে তো বুঝতে হয়, দাঁতটা যখন পড়ে যায় তখন তো সবাই দাঁতটা বাঁধাতে চলে যায়, কারণ তখন আর মাংস খেতে পারে না, তখন আর মাছ খেতে পারে না, তখন আর ডাটা চিবোতে পারে না, ন্যাচারালি তখন প্রয়োজন হয়। সুতরাং মনে রাখবেন, যে জিনিস আমাদের থাকে সেই জিনিসটাকে বুঝতে একটু সময় লাগে, একটু সময় লেগেছে। এই যা প্রথম দিকে যা হয়েছিল, পরবর্তীকালে একটা কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে পরিকল্পনা করেছিল বলে আপনার মনে হয়? মনে হয় না, এটা প্রমাণিত হয়ে গেছে, প্রমাণিত সত্য। আমি তো এখনও বলছি রাজনৈতিক দল আন্দোলন করতে পারে, এটা তাদের স্বাধীনতা, গণতন্ত্রে এই অধিকার সবার আছে। কিন্তু যেভাবে এটাকে প্রজেক্ট করা হয়েছিল, এখনও এটা ম্যাটার অফ সাবজুডিস, তাই ডিটেলসে আমি যাব না। আমি যেটা বলেছিলাম যে আপনারা আমাকে 1 মাস টাইম দিন, বাবা মার কাছে গিয়ে বলেছিলাম। আমার সাথে সেদিন সিপিও ছিলেন। আমরা 1 মাসের মধ্যে যদি করতে না পারি, আপনারা এটা সিবিআইকে দিয়ে দেবেন, আপনারা যদি চান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেদিন যাই হোক ওরা নানা রকম বুঝিয়েছিলেন। আপনি কি মনে, এই যে ধরুন যখন ঘটনা ঘটেছিল আন্দোলনের জন্য, সবার কথা বলছি না, মিডিয়াতে রিপোর্ট হয়েছিল, একটা সেকশন ডাক্তারদের, তারা যখন আন্দোলন করেছিল, দেখুন আন্দোলন প্রত্যেকের অধিকার, সে করতেই পারে, কিন্তু একই সঙ্গে তারা বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করেছিল। আপনি কি চান সবই একদিনে জেনে নেবেন? এটা নিয়ে তদন্ত চলছে না, আমি জানি কারা করেছেন, আমার কাছে লিস্ট আছে, ডেটা আছে, এবং তাতে প্রায় গভর্নমেন্টের 1000 কোটি টাকা গেছেও, স্বাস্থ্যসাথীর মাধ্যমে হয়েছে। আমরা সেটাকে ট্র্যাক করতে পেরেছি, কিন্তু ডিটেলসটা আমি এখানে বলবো না, কারণ হচ্ছে তদন্তটা খুব ডিপ রুটেড করে নিয়ে তারপরে পাবলিকলি এটা দিয়ে দেবো। আমি উইদাউট এভিডেন্স কথা বলি না, বলতে পারেন এটা আমার মাইনাস পয়েন্ট। দেখুন, স্বাস্থ্যসাথী আপনি তো ভালো উদ্দেশ্য করেছেন, কিন্তু অনেক ক্ষেত্রে তো স্বাস্থ্যসাথীর মিসইউজ হচ্ছে। প্রচুর লোকজন ভুয়ো বিল দেখিয়ে, ডাক্তাররা নানা রকম কাজ করে, সরকারি হাসপাতালে 1 ঘন্টা কাজ করে, 5 ঘন্টা বেসরকারি হাসপাতালে কাজ করে, নানা রকম করছেন। কিন্তু এটা মানে আমাদের যারা সাংবাদিকতা করি তারা আমরা জানি যে এটা কিন্তু হচ্ছে। এটা আটকাতে আপনি কী করছেন? কোনো পরিকল্পনা বা কোনো কিছু? এটা ধরতে পেরেছিলাম বলেই তো তাদের ধরা গেল না। যারা এখানে কাজ করবে না স্ট্রাইক, অথচ ওখানে গিয়ে গভর্নমেন্টের পয়সায় স্বাস্থ্যসাথী প্রাইভেটে গিয়ে করে এলো, এটা ধরলাম কি করে? এবং শুধু তাই নয়, আমরা একটা নতুন করে একটা ট্র্যাক করার সিস্টেম করেছি এখন। এটা আইটি ডিপার্টমেন্ট, বিশেষ করে আমার আইটি ডিপার্টমেন্ট এবং পুলিশ মিলে, হেলথ ডিপার্টমেন্ট মিলে এটা আমরা একটা অ্যাপ করেছি এবং একটা ট্র্যাকিং সিস্টেম করেছি। যখনই এটা কেউ মিসইউজ করবে সঙ্গে সঙ্গে ধরা পড়বে। যেমন ট্যাবে আপনারা দেখলেন, ট্যাবের ক্ষেত্রে আমি প্রায় আমি ট্যাবের ক্ষেত্রে প্রচুর টাকা দিয়েছি, এবং বিশেষ করে এই টোটাল সংখ্যাটা বলছি আমরা প্রায়, জাস্ট এ মিনিট, ওটার নাম হচ্ছে তরুণের স্বপ্ন, প্রোগ্রামটার নাম। আমরা মোর দ্যান 52 লাখ ছাত্রছাত্রীদের ট্যাব দিয়েছি। তার মধ্যে 1900 কেস ধরা পড়েছে, কিন্তু তার মধ্যে 1701টা কেস আমরা কিন্তু খুঁজে বের করে নিয়েছি, তাদের অ্যাকাউন্ট ফ্রোজেন হয়ে গেছে। এবং আমরা একটা সিস্টেম করছি যাতে এখানে অনেকের হাত আছে, এবং ব্যাংকের থ্রুতে তো টাকাটা যায়। ব্যাংক আছে, মাস্টার আছে, হেডমাস্টার আছে। আমি ন্যাচারালি কারো কথা না বলে বলছি, টাকাটা তো ব্যাংকের থ্রুতে গভর্নমেন্ট দেয়। তো গভর্নমেন্ট যখন ব্যাংকের থ্রুতে দিচ্ছে, তখন ব্যাংকেরও কি দায়িত্ব নয় এটাকে চেক আপ করা? যারা যারা দোষী সব কটাকে ধরা হয়েছে, এবং 44 জন ইতিমধ্যে অ্যারেস্টও হয়েছে। সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে, আপনার কথা অনুযায়ী বুঝতে পারছি সরকার অত্যন্ত কড়া পদক্ষেপ নিচ্ছে। এবং সত্যি তো বিভিন্ন লোক ভেতরে, সর্ষের মধ্যে ভূত না থাকলে তো এ ঘটনা ঘটে না। সরকার 2বার করে টাকা দিতে হচ্ছে, ধরা হচ্ছে,
হ্যাঁ, আমরা 1900 কেস হয়েছিল এবং তার মধ্যে আমরা প্রত্যেকে আবার 10,000 টাকা করে ট্যাপ কেনার জন্য দিয়ে দিয়েছি। খুব সম্ভবত জামতাড়া গ্যাং বলে ঝাড়খণ্ডের একটা গ্যাং আছে, যারা আপনারা প্রত্যেকেই যারা আছেন, যারা দর্শক দেখছেন তারাও নিশ্চয়ই জানেন সাইবার ক্রাইম এখন একটা এমন জায়গায় চলে গেছে, ভবিষ্যতের সব থেকে বড় জায়গা এটা সাইবার ক্রাইম, এটা রুখতে কিন্তু হবেই। যা ইটস এ ক্রিমিনাল অফেন্স এবং আমি মনে করি যে এটা অনেক রাজ্যে হয়েছে কিন্তু কেউ ধরতে পারেনি। কিন্তু আমাদের পুলিশ যে যা ইচ্ছে বলতে পারে, কিন্তু আমাদের পুলিশ খুব সক্রিয় বলে আমরাই এটা একমাত্র ধরতে পেরেছি। এটা ঝাড়খণ্ড বিহারের একটা গ্রুপ আছে যারা সব জায়গাতেই করে বেড়ায়।